গ্রুপ স্টাডি করতে যাচ্ছি, ফিরতে দেরি হবে, খেয়ে নিও। আমার বিরহে আবার না খেয়ে থেকো না। মীরা কাগজটা তুলে গালের সঙ্গে ছোয়ালো। এত খারাপ একটা লোক। মীরার আজকে ক্লাস নেই। সারাদিন ও ঘর গোছালো, আফসিনের সঙ্গে গল্প করলো, টুকটাক রান্নাও করলো, একটু চিকেন সমুচা আর ডালপুরি বানিয়ে ফেললো। দুপুরে আশিককে ফোন করে খোঁজ নিল খেয়েছে কিনা। আশিক জানালো হলে ভাত খেয়েছে, এখন ওর অফিসে আছে, পড়াশোনা করছে। বিকালের দিকে মীরা চিকেন সমুচা আর ডালপুরি সহ আরো কিছু খাবার ব্যাগে ভরে আশিকের অফিসে চলে গেল। মজার ব্যাপার হলো আশিক ওকে দেখে একটুও অবাক হলো না, হাসতে হাসতে বলল, তুমি এখানে? টেইলরের কাছে কাপড় দিতে এসেছিলাম, ভাবলাম আপনাকে চা বানিয়ে দিয়ে যাই। কোন টেইলার? কাছেই, রাস্তার উল্টো দিকে। দিয়েছো কাপড়? হুম। ও আচ্ছা, বানাও চা, খাই তাহলে। মীরা চায়ের সঙ্গে খাবারগুলো বের করে সামনে দিল। আশিক আয়েশ করে চায়ের কাপে চুমুক দিয়ে সমুচা খেতে খেতে বলল, তোমার টেইলারকে সমুচা না খাইয়ে আমাকে দিয়ে দিচ্ছ রে? টেইলার রাগ করবে না তো? মীরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, টের পেল ওর চোখ ভিজে উঠছে। একটা মানুষের প্রত্যেকটা কথা কি করে এত ভালো লাগতে পারে। মীরা উঠে ছাদ বারান্দায় চলে গেল। রেলিংয়ে ভর দিয়ে দূরে লেকের স্থির জলের দিকে চেয়ে রইল। মীরা টের পেল আশিক ওর পেছনে এসে দাঁড়িয়েছে। আশিক ওকে ধরল খুব আলতো করে, তারপর ওর চুলের মধ্যে মুখ ডুবিয়ে বলল, একটা কবিতা শুনবে মীরা? মীরা সামনে ফিরে বলল, শুনুন। আশিক দুই হাতে ওর মুখটা তুলে ধরে বলল, আমার যৌবনে তুমি স্পর্ধা এনে দিলে, তোমার দু চোখে তবু ভীরুতার হিম। রাত্রিময় আকাশে মিলনান্ত নীলে ছোট এই পৃথিবীকে করেছ অসীম। বেদনা মাধুর্যে গড়া তোমার শরীর, অনুভবে মনে হয় এখনো চিনি না। তুমি প্রতীক বুঝি এই পৃথিবী, আবার কখনো ভাবি অপার্থিবা কিনা। তোমার শরীরে তুমি গেঁথে রাখো গান, রাত্রিকে করেছ তাই ঝংকার মুখর। তোমারও সান্নিধ্যের অপরূপ ঘ্রাণ। যা কিছু বলেছি আমি মধুর অস্ফুটে, অস্থির অবগাহনে তোমারই আলোকে দিয়েছ উত্তর তার নবপত্র পুটে, বুদ্ধের মূর্তির মতো শান্ত দুই চোখে। আশিকের পরীক্ষা শুরু হতে আর 10 দিন বাকি। এখন আর কেউ গ্রুপ স্টাডি করছে না, যে যার মতো পড়ছে। ভোর হতেই ও উঠে অফিসে চলে যায়। মীরা হয়তো তখনও ঘুমে। সকালে ক্লাসে যাবার আগে মীরা একবার আসে, সঙ্গে করে ব্রেকফাস্ট নিয়ে আসে। দুজনে একসঙ্গে নাস্তা খায়, তারপর মীরা চা করে। ছাদ বারান্দায় দাঁড়িয়ে চা খেতে খেতে গল্প হয় কতক্ষণ। মাঝে মাঝে মীরা ক্লাস শেষ করেও আসে, দুজনে একসঙ্গে লাঞ্চ করে। আশিকের মাঝে মাঝে মনে হয় এগুলি সত্যি নয়, পুরোটাই একটা স্বপ্ন। এই হয়তো চোখ খুলে দেখবে ক্যাম্পাসের গলি খুপছিতে কোথাও পড়ে আছে একদল ছেলের সঙ্গে। সেই ভবঘুরে জীবনটার জন্য কখনো আফসোস হয় না আশিকের। সেই সময় এক আপার স্বাধীনতা ছিল, এটা সত্যি, কিন্তু বুকের ভিতর ছিল এক প্রকাণ্ড শূন্যতার গহ্বর। মীরা এসে কি করে যেন সেটা একেবারে কানায় কানায় পূর্ণ করে দিয়েছে। প্রথম পরীক্ষার দিন প্রায় 2 মাস পর শুভর সঙ্গে দেখা হলো আশিকের। একবার চোখাচোখি হলেও চোখ ফিরিয়ে নিল, কথা হলো না কোনো। শুভ অবশ্য কারোর সঙ্গেই কথা বলল না। প্রতিদিনই পরীক্ষা শুরু হবার পর হলে ঢোকে, আবার সবার আগে শেষ করে বেরিয়ে যায়। আশিক ইচ্ছে করেই আর খাটাই না। শেষ দিন ফোনেও বলেছিল মীরা কিংবা আশিকের কোনো ব্যাপারই ও আর থাকতে চায় না। যতটা নির্লিপ্ত ভাব দেখিয়েছিল ততটাও বোধহয় হতে পারেনি, কারণ ওই ঘটনার পরও বাবা মায়ের সঙ্গে দেশের বাইরে চলে গিয়েছিল বলেই শোনা গেছে। পরীক্ষার জন্য 2 দিন আগে ফিরেছে। আশিকের পরীক্ষা একবার বেশ ভালো হচ্ছে। এমনিতেও সারা বছর পড়াশোনা করে না, ক্লাসও মিস করে না প্রচুর। তবে গ্রুপ স্টাডিটা ওর খুব কাজে লাগে। এরপর নিজে একটু পড়লেই মোটামুটি উতরে যায়। তাছাড়া আশিকের লেখার হাত ভালো, অনুবাদ নিয়ে কাজ করার দরুন ভাষার উপর দখলটাও পর্যাপ্ত। সবচেয়ে বড় কথা, এবার মীরা ওর খুব যত্ন করছে। সাধারণত পরীক্ষা শুরু হওয়ার পর ওর আর পড়াশোনা করতে ইচ্ছে করে না। একটা পরীক্ষা শেষ করে আর পরেরটার জন্য পড়তে ভালো লাগে না,
আগে তো এমনও হয়েছে পরের পরীক্ষার আগেও দুদিনের জন্য ঢাকার বাইরে চলে গিয়েছিল। একবারে পরীক্ষার দিন সকালে ফিরেছে, কিন্তু এবার সেসব কিছুই হচ্ছে না। যেদিন পরীক্ষা থাকে মীরা ওকে আর কোথাও যেতে দেয় না। পরদিন সকাল থেকে আবার অফিসে পাঠিয়ে দেয় পড়তে। ফোন করে খোঁজ নেয়, নিজে আসতে না পারলে বাড়ি থেকে দুপুরের খাবার পাঠিয়ে দেয়। আশিকের পরীক্ষা প্রায় শেষ হয়ে এসেছে, ঠিক হয়েছে পরীক্ষার পর ওদের রিসেপশন হবে। মীরার বড় চাচা অবশ্য বলেছিলেন বিয়ের 2 মাস হয়ে গেছে, একবার এখান থেকে বেরিয়ে যেতে। আশিক এখন না পারলে অন্তত মীরা কদিনের জন্য এসে ঘুরে যাক। পরীক্ষার জন্য আশিকের পক্ষে যাওয়া সম্ভব না, আর ওকে ফেলে একা যেতে মীরার মন চাইল না। ও জানিয়ে দিল রিসেপশনের পর দুজন একসঙ্গেই যাবে। আজ পহেলা বৈশাখ, ডিপার্টমেন্টে বেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হচ্ছে। আশিকরা পরীক্ষার্থী, তাই নতুন ফাইনাল ইয়ার আয়োজন করছে। মীরার যেতে মন চাইল না। ঘুম থেকে উঠেও দেখলো আশিক বেরিয়ে গেছে। মীরা একবার আফসিনের রুমে উকি দিল। মেয়েটার গলদ ঘর্ম অবস্থা, এক গাদা জামা কাপড় বের করে বিছানার উপর ছড়িয়ে রেখেছে। মীরা ভিতরে ঢুকে বলল, তুমি প্রোগ্রামে যাচ্ছ আফসিন? হ্যাঁ ভাবি। এত সব ড্রেস বের করেছো কেন? কোনটা পরবো বুঝতে পারছি না। তুমি ড্রেস পরবে কেন? শাড়ি পরে যাও, আজকে তো সবাই শাড়ি পরবে। আফসিন মন খারাপ করা গলায় বলল, আমি ঠিক মতন শাড়িই পরতে পারি না, তাছাড়া এক্সেসরিজও কিছু রেডি নেই। আমি পরিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আলমারি খুলে মীরা অবাক হয়ে গেল। অনেকগুলো লাল সাদা শাড়ি, এগুলো রেখে বোকা মেয়েটা ড্রেস পরতে যাচ্ছিল। মীরা একটা অফ হোয়াইট আর সাদা মণিপুরি তাঁতের শাড়ি বের করলো। আফসিনকে শাড়ি পরানোর পর ও নিজের ঘর থেকে নিজের বানানো গহনার বাক্সটা নিয়ে এলো। সাদা আর লালের উপর করা একটা সেট ওকে পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়েও দিল। মেয়েটা দেখতে এত মিষ্টি, অথচ ভালো মতো সাজতেই পারে না। নিজেকে দেখে আফসিন অবাক হয়ে বলল, আমাকে তো চেনাই যাচ্ছে না। অনেক সুন্দর লাগছে তোমাকে। তুমি আমাকে আগে বলনি কেন? আফসিন একটু লজ্জা পেয়ে বলল, এমনি ভাবলাম তুমি ব্যস্ত তাই। আরে ধ্যাত, আমাকে আগে বললে আমি তোমাকে মেহেদিও পরিয়ে দিতাম। তুমি মেহেদিও পড়াতে পারো? পারি তো। আজকে রাতে তোমাকে পরিয়ে দিব। আচ্ছা, এত সব গয়না কার ভাবি? আমার আমার একটা গয়নার পেজ আছে, পলকা ডট নাম, ওখান থেকেই সেল করি। বলো কি, আমি তো জানতামই না। তোমার পেজের লিংক দিও, আমার ফ্রেন্ডদের দেবো। আচ্ছা, পাঠিয়ে দেব। তুমি ছাতা আর পানির বোতল নিয়ে যাও, আজকে অনেক গরম। আফসিন মীরাকে জড়িয়ে ধরে বলল। থ্যাংক ইউ ভাবি। মীরা কিছু বলল না, হাসলো একটু। তুমি কোথাও যাবে না? তোমার ভাইয়া এলে বিকেলে একসাথে বের হব। আফসিন চোখ টিপে দুষ্টুমির হাসি হেসে চলে গেল। আফসিন বেরিয়ে যাবার পর বহুদিন পর মীরা ওর পেজটা ওপেন করলো। বেশ অনেকগুলো ভালো রিভিউ এসেছে। অনেকেই নক করেছিল বৈশাখ অফারের জন্য। অনেক দিন মীরা একেবারেই সময় দেয়নি। শুধু পেজ না, বাড়িতেও আজকাল কথা হয় খুব কম। হঠাৎ করেই বাড়ির কথা খুব মনে পড়তে লাগলো। ওখানে থাকতে প্রতি বছর ওরা 3 বোন সৌরভের সঙ্গে বৈশাখী মেলায় যেত। আজ সুমনার জন্মদিন, ওকে উইশও করা হয়নি এখনো পর্যন্ত। মীরা সুমনাকে একবার ফোন দিল, ধরলো না, হয়তো ব্যস্ত। মীরা ফোন রেখে ওর গয়নার ছবি তুলতে ব্যস্ত। আশিক আজ একটু তাড়াতাড়ি ফিরল। মীরাকে নিয়ে বাইরে যাবে বলেছে। ঘরের দরজায় পা দিয়ে ও থমকে গেল। মীরা ফোনে কারোর সঙ্গে কথা বলছে। একটা শব্দই শুধু আশিকের কানে এলো, শুভ। মীরা তাকিয়ে দেখলো আশিক ঘরের ভিতরে না ঢুকে বেরিয়ে যাচ্ছে। ও কান থেকে ফোন সরিয়ে বলল, শুনুন। আশিক ফিরে তাকালো, ঘরে ঢুকলো না। মীরা ফোনের উপর হাত চাপা দিয়ে বলল, আজকে সুমনার জন্মদিন, আপনি ওকে একটু উইশ করে দিন না, ও খুব খুশি হবে। আশিক কিছুক্ষণ বোকার মতন তাকিয়ে রইল, তারপর বলল, তুমি সুমনার সঙ্গে কথা বলছিলে? হ্যাঁ, কেন? আপনি কি ভেবেছেন? কিছু না, দাও কথা বলি। আশিক ফোন নিয়ে বারান্দায় চলে গেল। মীরা ঘর থেকেই দেখলো আশিক বারান্দায় হাঁটতে হাঁটতে কথা বলছে, হাসছে একটু পর পর। এত কিসের কথা সুমনার সঙ্গে? ওদের তো ঠিক মতো পরিচয়ও হয়নি।
এরও আরো অনেকক্ষণ পর আশিক ভিতরে এসে মীরার হাতে ফোন ফিরিয়ে দিয়ে বলল, আজকে ওর জন্মদিন, আগে বলনি কেন? আমরা কোনো উপহার পাঠাতাম। যাক, কালকে তো আসছি, তখন দিয়ে দিও। আমি গোসল করতে যাচ্ছি, তোমার কথা শেষ হলে রেডি হয়ে নিও। মীরা হতভম্ব হয়ে গেল। সুমনা কাল আসছে, কই ওকে তো একবারও বলল না। মীরা ফোন কানে ঠেকিয়ে ঝাঁঝের সঙ্গে বলল, তোরা কাল আসবি, আমাকে একবারও বললি না তো। কি বলবো? তুমি শুভ জন্মদিন বলেই যে তোমার জামাইয়ের গল্প শুরু করলা, আর চান্স কোথায় পেলাম? কি এত কথা বলছিলি তুই ওনার সঙ্গে? ওনার সঙ্গে? আপা, আমি জীবনে অনেক বউ পাগল ছেলে দেখেছি, কিন্তু তোমার মতো জামাই পাগলি মেয়ে দেখিনি। কি সব ফালতু কথা বলছিস? মানলাম ভাইয়া একটু বেশি হ্যান্ডসাম, তাই বলে তোমার এই অবস্থা? তোর বেশি হাত পা গজিয়েছে সুমনা, আয় তুই একবার। আমার হাত পা আগেই ছিল, তুমি জামাইয়ের প্রেমে অন্ধ তাই দেখতে পাওনি। বেশি কথা ফুটেছে তাই না? আয় কালকে চড় মেরে তোর সব দাঁত আমি খুলে ফেলবো। সুমনা কিছুক্ষণ ফিক করে হাসলো। তারপর দুজন একসঙ্গে শব্দ করে হেসে উঠল। কতদিন পর এভাবে ঝগড়া করলো। আগে প্রতিদিন ঝগড়া না করলে দুজনের ভাতই হজম হতো না। মীরা আদুরে গলায় বলল, তুই কার সঙ্গে আসবি রে? সৌরভ ভাইয়ের সাথে? না, বড় চাচার সাথে। মীরার মুখ আনন্দে ঝলমল করে উঠল। কি ভীষণ দেখতে ইচ্ছে করছিল বড় চাচাকে। কখন আসবি রে তোরা? 9টার বাসে রওনা দিব, বিকেলে তোমার সঙ্গে দেখা করতে আসবো। মীরা ভ্রু কুঁচকে বলল, দেখা করতে আসবো মানে তোরা আমার এখানে উঠবি না? না, আমরা তো ছোট খালার বাসায় উঠছি। কেন? তোরা এখানে না উঠলে বাবা খুব রাগ করবে, আমার শ্বশুর। আপা, তুমি তো একেবারেই এই বাড়ির হয়ে গেছো। এই হয়ে গিয়েছে আবার কি রে? হ্যাঁ, এটা তো আমারই বাড়ি। এখন ফোন রাখ, দেখি তোরা কেমন করে এখানে না উঠিস। মীরা এক দৌড়ে নিচে চলে গেল। আজ ছুটির দিন বলে আরিফ সাহেব ঘরেই ছিলেন। মীরা দরজায় টোকা দিয়ে বলল, বাবা আসবো? হ্যাঁ মীরা, এসো। এখন আর মীরার আগের মতো অস্বস্তি হয় না। সম্পর্কটা অনেকটাই সহজ হয়ে গেছে। কিছু বলবে মা? জি বাবা, কাল বড় চাচা আর সুমনা আসবে বাড়ি থেকে। এত খুশির কথা, বিয়ের পর এই প্রথম আসছেন। আমি রফিককে বলে দেব, গাড়ি নিয়ে চলে যাবে। মীরা মন খারাপ করা গলায় বলল, বাবা, ওনারা এখানে উঠতে চাইছেন না, আমার খালার বাসায় উঠবেন বলছেন। সে কি, মেয়ের বাড়ি থাকতে অন্য জায়গায় কেন উঠবেন? ঠিক আছে, আমি এজাজ ভাইয়ের সঙ্গে ফোন করে কথা বলবো, তুমি চিন্তা করো না। আসলে সামনের সপ্তাহে সুমনার মেডিকেলে ভর্তি পরীক্ষা, এখানে থাকলে ওর পড়াশোনার খুব সুবিধা হতো। বাহ, ঢাকায় চান্স পেলে এখান থেকেই পড়তে পারবে, বেশ ভালো হবে। ব্যাপারটা চিন্তা করেই মীরার মনটা ভালো হয়ে গেল। মীরার হাসি মুখ দেখে আরিফ সাহেবের খুব ভালো লাগলো। মেয়েটা আসার পর বাড়িটা কেমন প্রাণ ফিরে পেয়েছে। মেয়েটা বড় লক্ষ্মী। উনি আবারও বললেন, আশিক ফিরেছে, তোমরা বাইরে কোথাও যাবে না। জি বাবা, একটু পরেই বের হব। যাও ঘুরে এসো, আজকে একটা ভালো দিন। আপনাকে কফি দিই? কফি দেবে? দাও। মীরা শ্বশুরকে কফি দিয়ে ফিরে এসে দেখলো আশিক তখনও গোসল সেরে বের হয়নি। ও আলমারি খুলে শাড়ি বাঁচতে লাগলো এবং কিছুক্ষণ পরেই টের পেল আশিক এসে ওর পিছনে একেবারে ওর গা ঘেঁষে দাঁড়িয়েছে। অবচেতন মোড়ে মীরা অনেক কিছু ভেবে ফেললো। কয়েক মুহূর্ত ওই ভাবেই কাটলো। মীরাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মীরার নিঃশ্বাস ভারী হয়ে ওঠার আগেই আশিক ওর মাথার ওপর দিয়ে হাত বাড়িয়ে একটা শাড়ি টেনে নিয়ে বলল, এটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। মীরা কিছু বলল না। সামনের দিকে ফিরে আশিকের অনাবৃত বুকে মুখ রাখলো। আশিক একটু চমকে গেল। মীরা সচরাচর এমন করে না। ও এক হাতে ওর কপাল গাল ছুঁয়ে বলল, তোমার শরীর এত গরম কেন মীরা? তোমার কি জ্বর এসেছে? মীরা জবাব দিল না। দুই হাতে ওকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মুখ ডুবিয়ে বুক ভরে শ্বাস নিল। মাঝে মাঝে ওর মনে হয় আশিকের বুকের মধ্যে একটা টল টলে স্বচ্ছ দিঘি আছে, যেখানে অজস্র পদ্ম ফুল ফোটে, যার ধার ঘেঁষে আছে নাম না জানা সব বুনো ফুলের গাছ।
মাঝে মাঝে মীরা সেই ফুলের গন্ধ পায়। ওর খুব ইচ্ছে করে একদিন সেই দিঘির জলে গা ভেজাতে। আশিক জবাব না পেয়ে বিচলিত কণ্ঠে পড়ল। তোমার গা ভর্তি জ্বর, চলো বিছানায় শোবে। মীরা জড়ানো কণ্ঠে বলল। থাকি না আর একটু, কি ঠান্ডা, খুব আরাম লাগছে। আশিক কথা শুনল না, দুই হাতে ওকে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। এরকম পাখির মতো হালকা। মীরা কি বরাবরই এমন ছিল, নাকি এখানে এসে ওর এই অবস্থা হয়েছে? আশিকের নিজেকে ভীষণ অপরাধী মনে হলো। এখানে এসে অব্দি মীরা সবার এত যত্ন করছে, অথচ ওকে দেখার তো কেউ নেই। মীরার কি খুব কষ্ট হচ্ছে এখানে? কদিন ধরেই ও খেয়াল করেছে মীরার শরীরটা ভালো যাচ্ছে না, কেমন ক্লান্ত দেখায়। ওষুধ খাবে মীরা? না, ইচ্ছে করছে না। আশিক আবারও ওর কপালে হাত রাখলো। হালকা গরম, ঠিক জ্বর নয়। ও উঠে ঘরের পর্দা টেনে দিল। দরজা বন্ধ করে কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। কষ্ট হচ্ছে মীরা? না, ঘুম পাচ্ছে। তাহলে ঘুমাও। বাইরে যাবেন না? তুমি উঠলে তারপর যাব। মীরা চেষ্টা করেও চোখ খোলা রাখতে পারছে না। এত রাজ্যের ঘুম কোথা থেকে এলো ওর চোখে? কিছুতেই ঘুমাতে ইচ্ছে করছে না। কত কি প্ল্যান করে রেখেছিল। আশিকের সঙ্গে এটা ওর প্রথম বৈশাখ, কত কি ভেবে রেখেছিল। সব মাটি হয়ে গেল এই ছাতার ঘুমের জন্য। মীরার যখন ঘুম ভাঙলো তখন সারা ঘর জুড়ে আবছা অন্ধকার। আশিক ওর পাশেই ঘুমাচ্ছে, এক হাতে ধরে আছে আলতো করে। ঘুম হওয়াতে বেশ ঝরঝরে লাগছে। মীরা উঠতে গেলে আশিক ওকে কাছে টেনে নিয়ে বলল। ঘুম হয়েছে? আমি আপনার পুরোটা দিন নষ্ট করে দিলাম। নষ্ট হবে কেন? কোথাও যেতে পারলেন না? এখন যাব। ভালোই তো হয়েছে, দুপুরে অনেক গরম আর ভিড় ছিল। চলো কোথাও খেতে যাই। তুমি তো কিছুই খাওনি। কে বললো? বলতে হবে কেন? আর শোনো, কালকে তুমি আমার সঙ্গে ডাক্তারের কাছে যাবে। পরশু না আপনার পরীক্ষা? পরীক্ষার পরে যাই। না, কালকেই। তুমি ভীষণ অনিয়ম করছো। এরকম করলে তোমার কঠিন শাস্তি হবে। আপনি আমাকে শাস্তি দেবেন? আশিক এই প্রশ্নের জবাব দিল না, বরং বলল। আমাকে একটা কথা বলো তো, আর কতদিন আমাকে আপনি বলবে? মীরা একটু লজ্জা পেয়ে বলল। কেন, আপনার খারাপ লাগে? মনে হয় তুমি আমাকে অনেক দূরের কেউ ভাবো। তুমি বললে কি খুব কাছে আসা যায়? হয়তো যায় না, তবু আমি চাই তুমি আমাকে তুমি করে বলো, নাম ধরে ডাকো। আচ্ছা, বলবো। এটা বিশেষ দিন থেকে বলবো। আজ সেই বিশেষ দিন না? আজ না, তবে খুব তাড়াতাড়ি আসবে। আশিক হেসে ফেলল, তারপর বলল। আচ্ছা, আমি সেই বিশেষ দিনের অপেক্ষা করব। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হুম। আপনি সত্যি আমাকে নিয়ে কবিতা লিখেছেন? আশিক একটুক্ষণ চুপ করে রইল, তারপর বলল। আমি তোমাকে কবিতায় লিখি না, গানেও লিখি না, কেননা আমার গান, আমার সকল কবিতা তোমার জন্যই লেখা। আমি তোমার জন্য লিখি, কিন্তু তোমাকে কখনো লিখি না। মীরাকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে দেখে হাসতে হাসতে বলল। কি হলো? এটা আপনি লিখেছেন? ধুর বোকা, এটা তো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা। তাহলে আপনারগুলো কখন শোনাবেন? শোনাবো, পুরো খাতাটাই তোমাকে দিয়ে দেব। এখন উঠে তৈরি হয়ে নাও। আপনি আগে যান। আচ্ছা। আশিক উঠে ওয়াশরুমে চলে গেল। মীরার উঠতে ইচ্ছে করছে না, কেমন একটা মায়াবী মিষ্টি অনুভূতি হচ্ছে। মীরা আবেশে চোখ বুজে রইল। বালিশের নিচে ফোন বাজছে, ধরতে ইচ্ছে করছে না। মীরা চোখ বুঝেই ফোন কানে ঠেকিয়ে পড়ল। হ্যালো, কেমন আছো মীরা? কে? এখন কি আমার ভয়েসও চিনতে পারছো না? না, কে আপনি? আমি শুভ। তুমি আমাকে বারবার ফোন দিচ্ছ কেন শুভ? কারণ তুমি ফোন কেটে দিচ্ছ। কথা না বললে তো আবার ফোন দিতেই হবে, তাই না? কেটে দিচ্ছি তার মানে আমি তোমার সঙ্গে কথা বলতে আগ্রহী না। এই সহজ ব্যাপারটা বুঝতে পারছো না? ও, আমি ভেবেছিলাম হয়তো আশিক আশেপাশে আছে, তাই ফোন কেটে দিচ্ছ। মীরা একটুক্ষণ চুপ করে রইল। কথাটা একেবারে মিথ্যেও নয়। যে কবারও ফোন দিয়েছে আশিক কাছেই ছিল। অবশ্য না থাকলেও ও আর শুভর সঙ্গে কথা বলতে চায় না। মীরাকে চুপ করে থাকতে দেখে শুভ বলল।
আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। কেন? জরুরি কিছু কথা আছে। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। তোমার নেই কিন্তু আমার আছে। কথা বলতে চাইছো না কেন? কি আশেপাশে আছে? না। মীরা সত্যি কথাটাই বলল। বাড়িতে কেউই নেই। আশিক ওর অফিসে, আরিফ সাহেব কোর্টে গেছেন, রোজিনা আর আফসিন মিলে কেনাকাটা করতে গেছে। মীরা রান্না বসিয়েছিল, এর মধ্যেই ফোনটা এসেছে। গুড, না থাকলেই ভালো। সমস্যা কি তোমার? কি চাও এতদিন পর? আমার সঙ্গে একবার দেখা করো। তুমি সবটা জানো না, জানলে এভাবে। আমার কিছু জানার দরকার নেই। আমি ফোন রাখছি, আর কখনো আমাকে ফোন করবে না। আচ্ছা আচ্ছা, এখন দেখা করতে না চাইলে করো না, কিন্তু আমার একটা কথা জবাব দাও। কি? তুমি কেমন আছো? হঠাৎ এই প্রশ্ন? শুনলাম সেদিন তুমি ক্লাসে অজ্ঞান হয়ে গিয়েছিলে। আশিক কি তোমার উপর বেশি টর্চার করেছে? মীরার এমন মেজাজ খারাপ হলো, মনে হলো শুভ হাতের কাছে থাকলে গরম খিচুড়ির পাতিল ওর মুখে ছুঁড়ে মারত। বহু কষ্টে মাথা ঠান্ডা করে বলল, সবাইকে নিজের মতো ভাবো কেন? অবশ্য তোমার কাছে থেকে এরকমটাই আশা করা যায়। একটা কথা খুব ভালো করে শুনে রাখো, ওনার ব্যাপারে একটা বাজে কথা আমি সহ্য করব না। উনিটাকে? মীরা দাঁতে দাঁত পিষে বলল, আশিক ভাই। এখনো ভাই বলো নাকি? যাক, ভালোই। মীরার ইচ্ছে হলো শুভর গলা টিপে মুহূর্তে। কি যে হয়েছে আজকাল, অল্পতেই মেজাজ এত খারাপ হয়ে যায়। মীরাকে চুপ করে থাকতে দেখে শুভ আবার শুরু করলো, শোনো, দেখা করে কথা বললে ভালো হতো, কিন্তু তুমি যখন চাইছো না, ফোনেই শোনো। কি বিষয়? সব ওই রাসেল বদমাইশটার জন্য হয়েছে। আমি জেনেছি তোমার আর আশিকের মধ্যে কিছু ছিল না, অ্যান্ড আই এম শিওর এখনো নেই। বাহ, যখন আমাদের মধ্যে কিছু ছিল না তখন তুমি ভাবতে আমাদের মধ্যে সম্পর্ক আছে, আর এখন যখন আমাদের বিয়ে হয়ে গেছে তখন বলছো আমাদের মধ্যে কিছু নেই। যদি থাকেও আমার কিছু যায় আসে না। মানে? তুমি তো আর আশিককে ভালোবাসো না, বিপদে পড়ে বিয়ে করেছিলে। সেদিন আমি যদি রাজি হইতাম তাহলে আজকে তুমি আমার কাছেই থাকতে। তুমি তো রাজি হওনি, আমাকে বিশ্বাসও করনি, বরং বিশ্রীভাবে অপমান করেছিলে। কি জানো শুভ, তবু আমি তোমার উপর রাগ করতে পারি না। কেন জানো? কারণ তুমি এখনো আমাকে ভালোবাসো। মীরা ম্লান একটু হাসলো, তারপর বলল, না, কারণ আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তোমার উপকার আমি কোনো দিনও ভুলবো না। সেদিন যদি তুমি তোমার আসল রূপটা না দেখাতে, তাহলে আমি কোনো দিনও ওনাকে পেতাম না, কখনো জানতেই পারতাম না ভালোবাসা কি। শোনো মীরা, আশিক তোমাকে হিপনোটাইজ করে রেখেছে। তুমি ওর মোহে অন্ধ হয়ে আছো, এই জন্য এসব কথা বলছো। কিন্তু এটা বেশি দিন থাকবে না। তুমি জানো না, ও সব মেয়েদেরকে এভাবে। মীরা ওকে কথা শেষ করতে দিল না, তার আগেই বলল, তুমি ঠিকই বলেছো, আমি অন্ধ হয়ে গেছি। ওর ভালোবাসায় আমি অন্ধ হয়ে গেছি। এতটাই অন্ধ যে আমার সামনে কেউ ওর ব্যাপারে খারাপ কিছু বললে আমি তাকে খুন করে ফেলতেও দ্বিধাবোধ করব না। শুভ একটু থমকালো, হঠাৎ করে বলার মতো কিছু খুঁজে পেল না। মীরা থেমে থেমে বলল, তুমি আর কখনো আমাকে ফোন করবে না, কিংবা আমাদের মাঝখানে আসার চেষ্টা করবে না। মীরা, তুমি বুঝতে পারছো না। একবার দেখা করো, আমি তোমার সব ভুল ভাঙিয়ে দেব। আমি। শুভ, আমাকে বাধ্য করো না। আমি যদি ওকে জানাই তুমি কি করছো, তারপর তোমার কি হবে তার নিশ্চয়তা আমি দিতে পারবো না। মীরা। আর একটা কথাও না, শেষবার বলছি, আর আমাকে ফোন করবে না। মীরা ফোন রেখে হাঁপাতে লাগলো, মাথাটা কেমন ছিমছিম করছে। চুলা বন্ধ করে দিল ও। খিচুড়ি সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও বোধহয় তলা দিয়ে ধরে গেছে। রান্নাঘরে বসার মতো কিছু নেই। মীরা আস্তে আস্তে হেঁটে ডাইনিং রুমে চলে গেল। চেয়ারটা টেনে বসার শক্তিও নেই। কি যে হয়েছে আজকাল, এত দুর্বল লাগে। হাতের মুঠোয় ফোনটা বেজেই যাচ্ছে। এই ছেলেটার কি কোনো সেন্স নেই? এতবার বলার পরেও ফোন করেই যাচ্ছে। মীরা ফোন কানে ঠেকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, কি ব্যাপার, আর কতবার নিষেধ করব ফোন করতে? মীরা, কি হয়েছে? মীরা চমকে উঠে বলল, আপনি? তোমার গলায় এমন শোনাচ্ছে কেন? শরীর খারাপ লাগছে? না, আমি ঠিক আছি। খেয়েছো দুপুরে?
না, ভেবেছিলাম আপনার ওখানে খাবার নিয়ে যাব, তখন একসাথে খাবো, কিন্তু গাড়ি এখনো ফেরেনি। তুমি কি বাসায় একা? হ্যাঁ। সে কি? আচ্ছা ঠিক আছে, আমি চলে আসছি। না না না, কাল তো আপনার পরীক্ষা, একবারে পড়া শেষ করে রাতে আসুন, আমি আসছি খাবার নিয়ে। একদম না, ডাক্তার তোমাকে রেস্ট নিতে বলেছেন না? তুমি একেবারেই কথা শোনো না, তুমি বাসা থেকে বের হবে না, আমি এক্ষুনি আসছি। না, শুনুন। আশিক শুনল না, ফোন রেখে দিল। ও কেমন অস্থির হয়ে যায়। মীরা ওর পরীক্ষার মধ্যে যেতে চায়নি, তবু জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেছে। 2 ঘন্টা বসে থেকে তবে ডাক্তার দেখাতে পেরেছে। কতটা সময় নষ্ট হলো পরীক্ষার আগের দিন, তাতেও যদি শেষ হতো। ডাক্তার একগাদা টেস্ট দিল, পরদিন আবার ওকে নিয়ে গেল সেগুলির জন্য। মীরার কেন যেন ভালো লাগছিল না। এত টেস্ট কেন করতে হবে? ওর যদি খারাপ কিছু হয় আশিক নিতে পারবে তো? মীরাকে অবাক করে দিয়ে আশিক 15 মিনিটের মধ্যে বাসায় চলে এলো। মীরা তখন সবে গোসল শেষ করে বেরিয়েছে। আশিক ওকে দেখে থমকে গেল। এত ফ্যাকাশে লাগছে কেন? মীরা খেতেও পারলো না ঠিক মতো। রাতে ছাড়া ছাড়া ঘুম হলো। সকালে ঘুম ভেঙে দেখলো আশিক বেরিয়ে গেছে। নোটপ্যাডে লিখে রেখে গেছে বাসায় থেকে রেস্ট নিতে। ও আসার সময় টেস্ট রিপোর্ট নিয়ে আসবে। রাতে সেগুলো নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। সকাল থেকে মীরার খুব অস্থির লাগছিল, ভয়ও করছিল একটু। তাই আর আশিকের জন্য অপেক্ষা করলো না। দুপুর নাগাদ রিক্সা নিয়ে হাসপাতালে চলে গেল। একতলা থেকে রিপোর্ট তুলে ডাক্তারের সঙ্গে দেখা করে ফেললো। ইনি আশিকদের পারিবারিক ডাক্তার। ওর জ্বরের সময় বাড়িতে দেখা হয়েছে। সেদিন আশিকের সঙ্গে এসেও দেখতে গেছে, তাই বেশিক্ষণ বসতে হলো না। ডাক্তার রিপোর্ট দেখে যা বললেন মীরা বুঝলো না খুশি হবে না ভয় পাবে। শুধু একটা কথাই মনে হলো, আশিকের সঙ্গে কথা বলতে হবে, যত দ্রুত সম্ভব কথা বলতে হবে। মীরা নিষেধ করা সত্ত্বেও শুভর ফোন আসা বন্ধ হলো না। হাসপাতাল থেকে বের হয়ে রিকশায় উঠতে যাবে তখনই টের পেল ব্যাগের মধ্যে ফোন ভাইব্রেট করছে। মীরা ভাবলো হয়তো বাড়ি থেকে কেউ, কারণ আশিকের এখনো পরীক্ষা শেষ হয়নি, আরো 10 মিনিট বাকি। মীরা রিকশায় উঠে ফোন কানে ঠেকিয়ে বলল, হ্যালো। মীরা, তুমি জানো আশিকের কি হয়েছে? মীরার মনে হলো হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এসেছে। রিকশার হুডটা শক্ত করে ধরে ও কোনো মতে বলল, কি হয়েছে ওর? ও ঠিক আছে তো? শুভ বিরক্ত কণ্ঠে বলল, কি আর হবে, কিছুই হয়নি। বলেছিলাম। ও কি করেছে জানো? কি? আশিক আজকে নকল করেছে। মীরা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কি এই পরীক্ষার ইনভিজিলেটর? না মানে, তুমি দেখেছো ওকে নকল করতে? না, কয়েকজন বলছিল। তুমি টিচারকে বললেই পারতে। তুমি আমার কথা বিশ্বাস করোনি, তাই না? মীরা তীব্র কণ্ঠে বলল, না। ওকে এত বিশ্বাস করো? হ্যাঁ করি, আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আশিক এই 2 মাসে কি এমন করেছে যেটা আমি 2 বছরও করতে পারিনি, যে তুমি এতটা অন্ধ হয়ে গেছো? তুমি 2 জন্মেও সেটা করতে পারবে না। কেন? কারণ তুমি আশিক না। আমি ফোন রাখছি, আর আমাকে বিরক্ত করবে না। আমার যেটা বলার তা না বলা পর্যন্ত আমি ফোন রাখবো না। মীরা হাল ছেড়ে দিয়ে বলল, কি বলবে বল। আমি তোমাকে আবার ফেরত চাই। মীরা হতভম্ব হয়ে গেল। চট করে বলার মতো কিছু খুঁজে পেল না। মীরাকে চুপ করে থাকতে দেখে শুভ আবারও বলল, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ। কিছু বলো। আমি জানি তুমি এখনো আমাকেই ভালোবাসো। আমার উপর রাগ করে আশিককে নিয়ে এসব কথা বলো। মীরা রাগ করতে গিয়েও হেসে ফেলল। আমার বিয়ে হয়ে গেছে শুভ, এখন এসব কথা বলার মানে কি? এটা কোনো ব্যাপার না, বিয়ে হলে ডিভোর্সও করা যায়। তারপর তোমার বাবা মা দোকানদারের ডিভোর্সি মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি হবে। আমি তোমাকে নিয়ে অস্ট্রেলিয়া চলে যাব। আমার স্কলারশিপ হয়ে গেছে, তুমি শুধু একটু কোঅপারেটর করো। শুভ, তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি, আজও বাসো না। এখন আশিককে দেখে তোমার ইগো হার্ট হচ্ছে, নিজেকে পরাজিত মনে হচ্ছে, তাই এই রকম শুরু করেছো। একটা কথা খুব ভালো করে শুনে রাখো, আমি মরে গেলেও ওকে ডিভোর্স দিব না, কারণ আমি ওকে আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি। মীরা ফোন কেটে দিয়ে হাঁপাতে লাগলো। অসম্ভব পানির পিপাসা পেয়েছে। মনে হচ্ছে এই মুহূর্তে পানি না খেলে ও মরে যাবে।
আশিক পরীক্ষার হল থেকে বেরিয়ে দেখলেও শুভ দূরে গাছের নিচে দাঁড়িয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলছে। খুব হাত নেড়ে নেড়ে কিছু বোঝানোর চেষ্টা করছে। আশিক পাত্তা দিল না, সিঁড়ি বেয়ে নেমে গেল। মারুফ আর সুমন কথা বলছে। সুমন খুব করে কিছু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মারুফের মেজাজ ঠান্ডা হচ্ছে না। আশিক এগিয়ে এসে বলল,